বিরতির পর আবারও স্বাগত সংবাদে। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া মন্ত্রক মাই ভারত মাই প্রকল্প চালু করেছে এবং এই প্রকল্পে তরুণদের সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক হিসেবে নাম লেখানোর আহ্বান, দেশাত্মবোধকতার ভাবনায় যুবক যুবতীদের সংঘবদ্ধ করার আহ্বান। কেন এই আহ্বান, সে বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি এবং আমাদের বার্তা সম্পাদক নিউজ ভ্যানগার্ডের দেবব্রত চক্রবর্তী। দেবব্রত বাবু, কি জানা যাচ্ছে যে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রকের এই আহ্বান মাই ভারত মাই প্রকল্পের, এবং সেখানে তরুণদের সিভিল ডিফেন্স এবং স্বেচ্ছাসেবক হওয়ার আহ্বান কেন? দেখো বিপ্লব, সিভিল ডিফেন্সের যারা স্বেচ্ছাসেবক তারা কিন্তু নিরলস গোটা দেশব্যাপী বিভিন্ন সেবামূলক কাজে সদা সর্বদা নিয়োজিত। তারা বরাবর বিভিন্ন দেশের বিভিন্ন বিপর্যয়, দুর্ঘটনা, সার্বিক ক্ষেত্রে তাদের যে সেবামূলক কাজ তা কিন্তু সর্বজন বিদিত। বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে যে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, একটা যুদ্ধ কালীন পরিস্থিতি বর্তমানে গোটা দেশ জুড়ে, এই অবস্থায় তোমার আমার ভারত তরুণদের স্বেচ্ছাসেবক নিয়োগের, বিশেষ করে সিভিল ডিফেন্সে স্বেচ্ছাসেবক নিয়োগের নাম লেখানোর ব্যাপারে আহ্বান জানিয়েছে। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের মাই ভারত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক হিসেবে নিযুক্ত করার আহ্বান জানিয়েছে। সারা দেশের যুবক যুবতীদের সক্রিয়ভাবে সংগঠিত করার কাজ করছে কিন্তু এই সিভিল ডিফেন্স। দেশব্যাপী আহ্বান তরুণ নাগরিকদের জাতীয় যে বিভিন্ন সমস্যাগুলো থাকে, বিপর্যয় থাকে, বিশেষ করে জরুরি অবস্থা সংকটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে ক্ষমতায়নের একটি সমন্বিত প্রচেষ্টা অংশগ্রহণ। এই উদ্যোগের লক্ষ্য একটি সুপ্রশিক্ষিত, প্রতিক্রিয়াশীল এবং স্থিতিস্থাপক স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা, যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, দুর্ঘটনা, পাবলিক ইমার্জেন্সি এবং অন্যান্য অপ্রত্যাশিত পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনের পরিপূরক হতে পারে। বর্তমান পরিস্থিতি এবং উদীয়মান নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে একটি শক্তিশালী সম্প্রদায় ভিত্তিক প্রতিক্রিয়া ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই কিন্তু এই জরুরি ভিত্তিতে এই আমার ভারত নিরাপত্তা বিষয়ক এই স্বেচ্ছাসেবক নিয়োগের ক্ষেত্রে আহ্বান জানিয়েছে। গোটা দেশ জুড়ে বর্তমান যে পরিস্থিতি, এই ক্ষেত্রে কিন্তু স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ আরো অধিক জরুরি হয়ে পড়েছে। বরাবরই দেশের এই সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা কিন্তু যে কোনো বিপর্যয় মোকাবিলায় তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সুতরাং এই অবস্থায় বর্তমান যুদ্ধের আবহে আরো স্বেচ্ছাসেবক নিয়োগের যে আহ্বান আমার ভারতের মাই ইন্ডিয়ার, আমার ভারতের যে স্বেচ্ছাসেবক নিয়োগের আহ্বান, তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে বিশেষজ্ঞ মহল। আসলে গোটাগুটি বাইরে কিন্তু পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। একদিকে বাংলাদেশ তাদের শক্তিহীন ভাবে অবস্থায় থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ একটা হুঙ্কার সর্বস্ব যুদ্ধের মনোভাব প্রকাশ করছে, যদিও পুরোটাই নির্বিষ। পাশাপাশি রয়েছে পাকিস্তানের হানাদারির একটা বাসনা। এই অবস্থায় যদি কোনো সময় কোনো ধরনের বিপর্যয় তৈরি হয়, তাহলে যেন এই দেশের যুবকরা সুসংগঠিত ভাবে প্রশিক্ষিত অবস্থায় যেন এই বিপর্যয় মোকাবেলায় এগিয়ে আসতে পারে, তার জন্য কিন্তু এই আমার ভারতের এই গুরুত্বপূর্ণ আহ্বান। বিষয়টি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন যারা বিশেষজ্ঞ মহল রয়েছেন। দেখো, যুবকরাই কিন্তু এই দেশে, যে কোনো দেশের একটা বড় শক্তি। তারা যদি নির্ভীক ভাবে দেশাত্মবোধকতার একটা ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে আসে, তাহলে এর চেয়ে বড় শক্তি আমার মনে হয়, শুধু আমার নয়, আশা করি যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের এ ব্যাপারে একমত পোষণ করবেন। যুব শক্তির কাছে যে কোনো শক্তি কিন্তু ম্রিয়মান। সুতরাং কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রকের আমার ভারত প্রকল্পের মাধ্যমে সিভিল ডিফেন্সের যে সদস্য পদ গ্রহণের যে আহ্বান জানানো হয়েছে, বর্তমান সময়ে তা সময়োপযোগী যথার্থ পদক্ষেপ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই অবস্থায় গোটা দেশে সাধারণ নাগরিকরা কিন্তু একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং এই অবস্থাকে মোকাবিলা করার জন্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছেন। তারা কিন্তু তাদের সন্তান, যুবক যুবতীদের
তোমার যুবক যুবতীদের তারা উৎসাহিত উদ্দীপ্ত করছেন যেন দেশের যে কোনো স্বার্থে তারা এগিয়ে যেতে পারেন। তারা বলছেন যদি এ ধরনের কাজে তারা নিজেদের নিয়োজিত করতে পারেন, তবে তারা সন্তানদের নিয়োজিত করতে পারেন, তবে তারা গর্বিত এবং তারা ধন্য মনে করবেন। এই অবস্থায় কিন্তু এই আমার ভারত প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক তোমার সিভিল ডিফেন্সে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লেখানো যুবক যুবতীদের কাছে আহ্বান জানানো হয়েছে। ধন্যবাদ দেবব্রত বাবু আপনাকে এই জন্য তথ্যের জন্য। আমি চলে যাব, মোহন রাও রয়েছেন, প্রাক্তন সেনা প্রধান। মোহনবাবু, নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে বুধবারের এই অপরাহ্নে আপনাকে স্বাগত জানাই। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রকের যে মাই ভারত প্রকল্প এবং এই মাই ভারত প্রকল্পে দেশাত্মবোধক ভাবনায় যুবক যুবতীদের সংঘবদ্ধ করার আহ্বান, কি বলবেন সেই বিষয়টা নিয়ে? নমস্কার নিউজ ভ্যানগার্ডের সমস্ত দর্শকদের বন্ধুদেরকে আমি বলবো, দেখুন, এটা একটা গোল্ডেন অপরচুনিটি দেশের সেবা করার জন্য। যদি আজকে আমার যুবক যুবতীরা তারা শুধু যদি মনে করে যে যুদ্ধ শুধু আর্মির যারা ইউনিফর্ম পরে আছে তারাই লড়বে, তারাই সবকিছু করবে, তাহলে এটা কিন্তু ভুল হবে। আর কারণটা হচ্ছে, আমরা দেখছি ইসরায়েল যে দেশটা টোটাল পপুলেশন লেস দেন 1 crore, চারিদিক থেকে মুসলিম কান্ট্রির সাথে ঘেরা আছে, কিন্তু তার প্রত্যেকটা সিটিজেন একজন সোলজার। সেখানকার মেয়েরা মোবাইল পরে ক্যারি করে, তার ওয়েপন আগে কাঁধে ঝুলিয়ে নেয়। সেখানকার প্রাইম মিনিস্টার দিকে একটা সিপাহী পর্যন্ত, একটা কমন সিটিজেনও কিন্তু দেশাত্মবোধের মানে ওতপ্রোত ভাবে জড়িত থাকে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে দেশের প্রত্যেক নাগরিককে সেনাবাহিনীর সাথে যুক্ত হওয়া খুব দরকার। কারণ কি, যখন আমি আমার দেশ মাতৃকার জন্য বুঝবো, তার হয়ে লড়বো, তার রক্ষা করার আমার মনের মধ্যে যে মানে আবেগটা আসবে, তবে তো না সে দেশভক্ত হবে। ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ আর টুইটার আর ইনস্টাগ্রামে বসে ভারত মায়ের জয় বলে দিলে সে সেনার বা ভারতের সেবা হয় না। এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং স্বাগত যোগ্য পদক্ষেপ। আমি সমস্ত যুবক যুবতীদেরকে বলবো, এই রকমের অপরচুনিটি লাইফে একবারই পাবেন, যখন আপনি অলিভ গ্রিন ইউনিফর্ম পরার সুযোগ, সে হোয়াইট হোক, অলিভ হোক বা স্কাই কালারের ইউনিফর্ম হোক, সেই ইউনিফর্ম পরার সুযোগ আপনি জীবনে একবারই পাবেন। সেই সুযোগটা আপনারা ছাড়বেন না। যে যোগ্য, যে মনে করে যে আমি যাব, তাকে নিশ্চয় যাওয়া দরকার। আর আমিও আমার ছেলেকে অনুপ্রেরিত করব যে সেও যেন সে অ্যাপ্লিকেশন ফর্মটা ভরবে আর যাওয়ার জন্য রেডি থাকবে। কেন কি, আমি যেই মাটিতে আছি সেই মাটিকে রক্ষা করা দায়িত্ব কিন্তু আমার সবারই। এটা শুধু বর্ডারে যারা বিএসএফ আছে, তারপরে যে সেকেন্ড লাইন আর্মি আছে, শুধু তাদের দায়িত্ব নয়, কিন্তু এই দায়িত্বটা আমাদেরকে সবাইকে নিতে হবে। যারা যোগ্য আছে তাদেরকে, এটা স্বাগতযোগ্য পদক্ষেপ, সবাইকে যাওয়া উচিত। আর এই জন্যই এনসিসির মাধ্যমেও আমাদের যুবক যুবতীদেরকে ট্রেন করা হচ্ছে। তাদেরকে ডিফারেন্ট মানে ট্রেনিং শিডিউল থেকে বের করা হচ্ছে। যারা এনসিসি সার্টিফিকেট নিচ্ছে তাদেরকে কমিশনিং এর সময় বা আর্মিতে এনরোলমেন্টের সময় বা এয়ারফোর্সে এনরোলমেন্টে বা নেভিতে অগ্নিবীর যে স্কিম গুলো চলছে, বায়ু, নেভি এবং আর্মি, সেখানেও তাদের জন্য একটা আলাদা করে ফেসিলিটি আছে। এনসিসি যারা সি সার্টিফিকেট ক্যারি করছেন তারা রেডি টু লিড এইরকম জায়গায় পৌঁছে গিয়ে সার্টিফিকেটটা গ্রহণ করছেন। যখন জুডো কারাটেতে ব্ল্যাক বেল্ট হয়ে যাওয়া মানে অনেক বড় মানে ট্যালেন্ট গ্রহণ করে সেলফ ডিফেন্সে, সিমিলারলি এনসিসি সার্টিফিকেটও সেই ভ্যালুটা রাখে। তো আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমার কুর্নিশ জানাই যে ওনারা এই পদক্ষেপ নিয়েছেন। এবং এর মাধ্যমে দেখুন, আমাদের সেনা এবং তার সাথে যুক্ত যারা প্যারামিলিটারি ফোর্স এবং যারা রিটায়ার্ড হয়েছে, যারা ইয়াং আছে, যাদের শরীরে রক্ত গরম আছে, যারা এখনো লড়তে
রেডি আছে, তারা তো নিশ্চয়ই অ্যাডভার্সারি যদি পজিশন হয়ে যায় তারা তো নিশ্চয়ই মাঠে নামবে। তার সাথে সাথে আমাদের সেকেন্ড লাইন জেনারেশন যেটা আছে তাদেরকে রেডি থাকতে হবে, কেন কি এরাই আগামী দিন কাঁধে নিয়ে যাবে দেশকে। এদেরই বলিদান, এদেরই সমর্পণ গিয়ে মানে আগামী দিন দেশকে আরো উন্নত, আরো শক্তিশালী এবং আরো মজবুত করবে। যার জন্য আমার মনে হয় এই পদক্ষেপটা খুব সুন্দর পদক্ষেপ। আর যারা যারা সুযোগ পাবে তাদেরকে সবাইকে সেখানে অংশগ্রহণ করা খুব দরকার। কেন কি ন্যাশনালিজম বা ন্যাশনালিটি, আমি একজন দেশের নাগরিক, আমি জানি না শুধু আমি ভারত মার জয় বলে দিলাম, বন্দে মাতরম করে দিলাম, তাতে কিন্তু দেশের জন্য আমি কোনো ভালো পদক্ষেপ করলাম না, ভালো কাজ করলাম না। আমার ভালো কাজ তখনই হবে যে আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে আমি দেশের জন্য কি করতে পারি, কিভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। আর সেই কন্ট্রিবিউশনটা এই সময় ভারত যেহেতু যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে, আজকে অপারেশন সিন্দুর ফুল স্টপ হয়নি, কমা লাগিয়ে ওটাকে হোল্ড করা আছে। কেন কি আমরা বিশ্বাস করতে পারি না পাকিস্তানকে, তাই আমার আর্মার্ড ফোর্সেস এখনো ফুল রেডি অ্যালার্টে আছে। এবং গতকালই আমরা দেখেছি যে কলকাতার মানে শহরে অনেক জায়গায় ড্রোন দেখা গেছে। সেই ড্রোন গুলো কিসের জন্য হাওয়ায় বাতাসে উড়ছিল সেগুলো তদন্তের বিষয়। এবং আমার মনে হয় যে আমরা ভেতরে বাইরে দুদিক থেকেই কিন্তু ঘিরে আছি। এই লড়াইটা লড়ার জন্য আমাদের ইয়াং জেনারেশনকে এগিয়ে আসতে হবে। আমার তরফ থেকে তো আমি ধন্যবাদ জানাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যে এইরকম একটা ওনারা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং আগামী দিন এই ইনিশিয়েটিভ খুব ভালো কাজ করবে। কেন কি ইয়াং জেনারেশন রেডি আছে, তাদের মধ্যেও সেই মানে জোশ আছে যে আমরা আর্মিকে গিয়ে বা এয়ারফোর্সে গিয়ে আমরা লড়াই লড়ার জন্য রেডি হব। তো সেটার জন্য তো আমাকে ট্রেনিং লাগবে, তো ট্রেনিং দিতে গেলে তো একটা সময় লাগবে, তাই অ্যাডভান্স তাদের থেকে অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে। মোহনবাবু, একটা কথা আপনি যে কথাটা উল্লেখ করেছেন যে ভারত যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, সেই সময় নেতাজি বলেছিলেন যে দেশের জন্য কাজ করার আগ্রহ বৃদ্ধি করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতার 78 বছর পর, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, এবং তখন নেতাজি বার্তা দিয়েছিলেন যে আর্মির ইয়েতে ভারতকে থাকা উচিত। সেই পরিস্থিতি থেকে বর্তমানে পাকিস্তানের যে একের পর এক সন্ত্রাস হামলা, বর্তমান পরিস্থিতি কি সেই 200 বছর ব্রিটিশের কাছে পরাধীনতার থেকে এখন কি আরো সন্ধিক্ষণ বা অনেকটা সংকটপূর্ণ মনে হয়, যার কারণে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া মন্ত্রক মাই ভারত প্রকল্পে সিভিল ডিফেন্স নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছে? কি বলবেন সেই বিষয়টা? না, অবভিয়াসলি, কেন কি দেখুন আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, কেন কি যেখানে একটা মানে মাদ্রাসাতে আমরা দেখছি এটা প্রকাশে চলে এসছে যে একটা মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে তাদেরকে অস্ত্র চালানো শেখানো হচ্ছে, অস্ত্র অ্যাসেম্বল এবং ডিসেম্বল করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া কাদের বিরুদ্ধে লড়ার জন্য? নিশ্চয়ই একটা কোনো বড় একটা এজেন্ডার উপরে তারা কাজ করছে, তাই এই কাজগুলো তারা ভেতরে ভেতরে বসে চালাচ্ছে। এবং প্রত্যেকটা মাদ্রাসায় এইরকমই শিক্ষা চলছে এবং এটা প্রকাশে বহুবার এটা উইথ প্রুফ এসেছে, যেখানে মাদ্রাসাতে তলোয়ার চালানো, হাতিয়ার মানে রাইফেল চালানো, পিস্টল চালানো বা অন্যান্য জিনিস, এই জিনিসটা তো পাকিস্তানে খোলাম চলছে। পাকিস্তানে তো এই জিনিস খোলাম চলছে, সেখানে কেউ কারোকে বাধা দেওয়ার মতন নেই। তো সেই জায়গায় যখন আমরা দেখছি যে কেউ আটকানোর মতন নেই, কেউ বলার মতন নেই, তো সেই জায়গায় আপনারা তো জঙ্গি তৈরি করে দেশে ঢোকাচ্ছেন। তো সেই জঙ্গিগুলো এসে তো আমাদের উপরে যেমন পাহেলগামে হামলা করে গেল, তার আগে উড়িতে হামলা করলো, তার আগে পুলওয়ামায় এত বড় একটা বোমা বিস্ফোট হয়ে 40-45 জন আমাদের সেনা কর্তাগুলোকে মেরে দেওয়া হলো বোমা বিস্ফোট করে। একটা জ্যাকেট মানে পরে সুসাইড বম্বার হয়ে 50টা লোকের মাঝখানে গিয়ে ফেটে যাচ্ছে। তো এই যে মেন্টালিটিটা আসছে, সেটা কোথা থেকে আসছে? তো সেটাকে আটকানোর জন্য কারো না কারোকে তো পদক্ষেপ নিতে হবে এবং সেটার জন্যই এই পদক্ষেপটা যে আজকে আমরা রাস্তায় অনেক জায়গা দেখি যেখানে মারামারি চলছে, কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে নিজেকে ডিফেন্ড করতে পারে না,
সেই জায়গাটাতে সেলফ ডিফেন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এবং এই জায়গায় আজকে তারা যদি সেনার থেকে যদি প্রশিক্ষিত হয়, তারা সেলফ ডিফেন্স করবে, তারা হাতিয়ার চালাবে, তারা সমস্ত কিছু করবে, তবে না আমাদের এই দেশটা সুরক্ষিত থাকবে। আমরা বাইরে তো লড়ছি পাকিস্তানের সাথে বা চায়নার সাথে বা বাংলাদেশের সাথে আগামী দিন, কিন্তু ভেতরেটা কি? ভেতরের তো পাকিস্তান, চায়না আর বাংলাদেশ রেডি আছে, তো সেইগুলোকে কে আটকাবে? তো এই জন্যই আজকে দেখুন, লড়াই লাগলে একটা সিভিল ডিফেন্স থাকলে এটা অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সাপ্লাই এর জন্য, ট্রেনস মুভমেন্টের জন্য, আর্মির কনভয় মুভমেন্টের জন্য, এরিয়ার মধ্যে পুলিশকে হেল্প করার জন্য, তো অনেক কাজের মধ্যে এই সিভিল ডিফেন্সটা কাজ করে। সুতরাং এই পদক্ষেপটা আমার মনে হয়, দেখুন আজকে 78 বছর আগে দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু 78 বছরের মধ্যেও দেশের মধ্যে এই চিন্তা ভাবনাই আসলো না যে এত বড় ভারতবর্ষ, সে ভারতবর্ষটাকে পুরো সিল করতে হবে, তার বর্ডার গুলোকে গার্ড করার জন্য সে পাকা পুক্ত ব্যবস্থা করতে হবে, আমাদের সার্ভেলান্স বাড়াতে হবে। অন্য দেশের মানুষ এখানে এসে বসতি করে বসে আছে, আমাদের দেশে নাগরিকরা কোথায় যাবে? এই চিন্তা ভাবনা বিগত যে সরকারগুলো ছিল তারা নেয়নি। এবং আজকে যে জায়গা পৌঁছে গেছে, তারা অনুপ্রবেশ করে সারা ভারতবর্ষে ঘর বানিয়ে বসে আছে। তো তাদেরকে চিহ্নিত করে বের করার সময়ও একটা অশান্তি লাগার প্রবল সম্ভাবনা, তো তার জন্য একটা সিভিল ডিফেন্স লাগবে। তো এই চিন্তা ভাবনাটাই বিগত সরকারগুলো পুরোকে পুরো অকেজ্য করে রেখে দিয়েছিল, তাই আজকে আমরা এত পিছিয়ে গেছিলাম। কিন্তু লাস্ট 10 ইয়ারের মধ্যে কেন্দ্র সরকার নানান রকম সিদ্ধান্ত নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পদক্ষেপগুলো নিয়েছে, সেই পদক্ষেপগুলো আমরা সেলুট জানাই। তাই আজকে এই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ মোহনবাবু আপনাকে আমাদের সাথে থাকার জন্য। এই যে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া মন্ত্রক মাই ভারত প্রকল্প, সেই বিষয় নিয়ে এবার আমরা জানবো রাজ্য পুলিশের প্রাক্তন আধিকারিক নন্দন সরকারের কাছে। নন্দনবাবু, কি বলবেন সে বিষয়ে? আপনার অভিমতটা কি বলুন। তরুণদের সিভিল ডিফেন্সে এগিয়ে আসার আহ্বান কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রকে, কি বলবেন সে বিষয়ে? নন্দনবাবু, জানতে চাইবো। আমাদের মাঝে রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন আধিকারিক নন্দন সরকার। নন্দনবাবু, কি বলবেন সে বিষয় নিয়ে? হ্যালো। হ্যাঁ, বলো। বলছি যে কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর দেশাত্মবোধক জাগানোর জন্য সিভিল ডিফেন্সে আহ্বান জানিয়েছেন তরুণদের সিভিল ডিফেন্সে যোগদান করবার। সে বিষয়ে আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাইবো, কি বলবেন সে বিষয়টা, কোন দিক থেকে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সিভিল ডিফেন্সে এমনিতেই এটাকে বলে সিভিল ডিফেন্স, মানে অসামরিক প্রতিরক্ষা, অর্থাৎ দেশের যারা এভেল বডির যুবকরা আছে তারা সবাই কিন্তু এই সিভিল ডিফেন্সে জয়েন করতে পারে। তো এটাকে একটা নিষ্কাম সেবা বলে সিভিল ডিফেন্সকে, যে বিভিন্ন সময় যখন আমাদের এখানে ন্যাচারাল ডিজাস্টার হয় বা কোনো ম্যানমেড ডিজাস্টার হয়, তখন কিন্তু এই অসামরিক প্রতিরক্ষার যে সিভিল ডিফেন্স কিন্তু এগিয়ে আসে সবার আগে। অর্থাৎ ফার্স্ট রেসপন্ডার হিসাবে এই মানে সিভিল ডিফেন্সের যারা ভলান্টিয়ার, এরাই কিন্তু সবার আগে এগিয়ে আসে। এবং ত্রিপুরাতে সিভিল ডিফেন্স একটা খুব উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখে এবং সিভিল ডিফেন্সের বিভিন্ন জায়গাতে ওদের পোস্ট গুলো আছে। তো যুবকদের এখানে এগিয়ে আসা তো একটা বিরাট দিক। অর্থাৎ দেশকে যদি সেবা করতে হয় তাহলে সিভিল ডিফেন্সে যোগদান করার থেকে ভালো কিছু হতে পারে না, কারণ এখানে যা কিছু করা হয় সবই নিঃস্বার্থভাবে করা হয়। অর্থাৎ মানুষের আপদে বিপদে মানে এগিয়ে আসা, যাকে বলে আপদে মিত্র। সেরকম একটা স্কিম অলরেডি ইয়ে যে আছে সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউটে, ওইরকম একটা স্কিম চলছে যেখানে সিভিল ডিফেন্সের বিভিন্ন ভলান্টিয়ার্সরা ওখানে ট্রেনিংও নিচ্ছে এবং যোগদানও করছে। এরা একই সঙ্গে এসডিআরএফ এবং এনডিআরএফ এদের সঙ্গে মিলে কিন্তু জয়েন্টলি কাজ করে এই সিভিল ডিফেন্স। তো সেখানে যদি দেশের যুবকরা এগিয়ে আসে তাহলে এই যে বিভিন্ন দিকে আজকে আমরা দেখছি এক শ্রেণীর হতাশা, ফ্রাস্ট্রেটেড এবং নেশাগ্রস্ত যুবকরা একটা সমাজের বার্ডেন হয়ে আছে, যদি এভাবে ওদের যে
শক্তিটাকে যদি অন্যদিকে চালিয়ে দেওয়া যায়, দেশের মানে একটা গঠনের কাজে, দেশ গঠনের কাজে যদি ওরা এগিয়ে আসে যুবকরা, তাহলে এটা শুধু দেশের জন্য নয়, দেশের আমাদের যা দেশের নাগরিকরা আছে তাদের কাছেও অনেকটা এটা একটা সুখের এবং একটা আনন্দের ব্যাপার। এবং এই যে ক্রীড়া যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং সেখানে রাজ্যের যুবক বা দেশের যুবকরা যদি সেখানে ইনভলভমেন্ট হয় বা নিজেরা যোগদান করে, সেই অসামরিক প্রতিরক্ষার ক্ষেত্রে যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে তারা কতটুকু মোকাবেলা করতে পারবে? একজন প্রাক্তন পুলিশ আধিকারিক হওয়ার কারণে আপনার কাছে সেটাই জানতে চাইবো যে কতটুকু তারা ওয়াকিবহাল থাকবে এবং কি কি বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া প্রয়োজন, কোন কোন বিষয়টা সবচেয়ে বেশি তাদের উপর জোর দেওয়া প্রয়োজন মনে করছেন আপনি? দেখুন, আমাদের ভারতবর্ষে না, সারা পৃথিবীতেই দু ধরনের ডিজাস্টার আসে। একটাকে বলে ম্যানমেড ডিজাস্টার, আর একটাকে বলে ন্যাচারাল ডিজাস্টার। এই যে কিছুদিন আগে কোভিড হয়ে গেছিল, যেটা একটা আমরা ডিজাস্টার হিসাবে এটাকে কেন্দ্রীয় সরকার নোটিফাই করেছে, সেখানে আগে সেটা নিয়ে কোন ধরনের নির্দিষ্ট কোনো আইন ছিল না, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট হওয়ার পরে এখন এই যে বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্য সৃষ্ট দুর্যোগ, তাকে সঠিকভাবে মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চলছে বা বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা আছে। এখানে ত্রিপুরাতে নোডাল এজেন্সি হলো সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট, যেটা ওই গোকুলনগরের বাঁ দিকে ওখানে দিয়ে গেছে, ওখানে ট্রেনিং গুলো হয়। তো সেই সব ট্রেনিং এ প্রত্যেকটা ব্লক থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে লোক পাঠানো হয়, যারা এখানে হয়তো শর্ট ট্রেনিং বা লং ডিউরেশনের ট্রেনিং গুলো পরে কিন্তু এরা নিজেদের তৈরি করে নিচ্ছে। এবং আমরা যেটা সাজেস্ট করেছিলাম তৎকালীন সময়, আমি ছিলাম ওখানে মানে কমান্ড্যান্ট সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট, ওখানে আমরা যেটা ইয়ে করেছিলাম যে ইন কেস অফ মেজর আর্থকুইক বা যে কোনো ধরনের বড় ন্যাচারাল ডিজাস্টারে তখন যে ফার্স্ট রেসপন্ডার, অর্থাৎ প্রথমকে মানে যারা মানে যারা ইয়ে হয়েছে, দুর্ভোগে পড়েছে বা যারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা আহত হয়েছে, এদের উদ্ধার করার জন্য প্রথমে এরিয়া বেসড ফার্স্ট রেসপন্ডার করবে সিভিল ডিফেন্সের, বা সিভিল ডিফেন্সের থেকে যে ট্রেনিং নেওয়া যুবকরা তারা প্রথম এগিয়ে আসবে আত্ম লোকজনের কে হেল্প করার জন্য এবং ওদের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বা যে কোনো ধরনের হেল্পের জন্য। সেইভাবে কিন্তু করাইছে। তো এটা বিরাট একটা দিক হবে, যেটা চায়না বা ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি অলরেডি সেটা অ্যাডপ্ট করে নিয়েছে, যে প্রত্যেকে কম্পালসারি একটা ট্রেনিং দিতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে সেটা প্রচলিত আছে, শুধু ভারতবর্ষে রাজনীতি করে সেগুলো হচ্ছে না। কিন্তু এখন যখন কেন্দ্রীয় সরকার এগিয়ে এসছে বা রাজ্য সরকারও এগিয়ে আসছে, তখন কিন্তু এটা একটা বিরাট যে মানুষের জানুক যে ওর যে সাংবিধানিক অধিকার আছে, তার সঙ্গে যে ওর যে কর্তব্যগুলো আছে দেশের প্রতি, সেটা যে ফান্ডামেন্টাল ডিউটিস, সেটার মধ্যে যে দেশকে সেবাও একটা ইয়ের মধ্যে পড়ে, বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগে যে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব যে দেশের যে যুবক শ্রেণীর, সেটা তাদের মধ্যে একটা যে দেশপ্রীতির অনুপ্রেরণা, সেগুলো হয়তো এই সব স্কিমের মাধ্যমে আসবে বলে আমি আশা করি। অনেক অনেক ধন্যবাদ নন্দনবাবু আপনাকে আমাদের সাথে থাকার জন্য। যে দেশের সার্বিক উন্নয়ন এবং কেন্দ্রীয় সরকার যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক মাই ভারত প্রকল্প, সেই মাই ভারত প্রকল্পে স্বেচ্ছাসেবকদের জন্য সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের আহ্বান জানিয়েছেন যোগদানের জন্য, এবং সেই বিষয়ে আমাদের নিজেদের মতামত প্রকাশ করলেন প্রাক্তন সেনা প্রধান মোহন রাও এবং রাজ্য পুলিশের প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার। প্রাক্তন সেনাকর্তা মোহন রাও ছিলেন আমাদের সাথে এবং রাজ্য পুলিশের প্রাক্তন আধিকারিক নন্দন সরকার নিজেদের অভিমত ব্যক্ত করলেন এবং কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক যে মাই ভারত প্রকল্পে স্বেচ্ছাসেবকদের আহ্বান জানিয়েছেন। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।